তোমাকে তোমার অবস্থান ধরে রাখতে হলে পাকিস্তানকে পরাজিত করতে হবে। ইসরায়েলের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে তো ইরানকে তোমাকে ধ্বংস করতে হবে, নাহলে তুমিও কিন্তু মধ্যপ্রাচ্যে শক্তিশালী দেশ হিসেবে আর অবস্থান করতে পারবা না। পাকিস্তান একটা আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারতের অনেক উপরে তাদের অবস্থানকে নিশ্চিত করেছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে 10 বছর ব্যাপী নিরাপত্তা চুক্তি হয়েছে। যদিও আমরা অ্যাপারেন্টলি দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সাথে ভারতের তেমন সুসম্পর্ক নাই, বাট ভিতরে ভিতরে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যার প্রতিফলনটা হচ্ছে নিরাপত্তা চুক্তি। এখন ভারতকে বাধ্য করে চুক্তি করালো কিনা সেটা বুঝতে আর একটু সময় লাগবে, বাট ইসরায়েলের সাথে যে ভারতের একটা দীর্ঘদিনের সুসম্পর্ক আছে সেটা স্পষ্ট। এটাকে আমরা নজরে রেখে যদি আমরা একটা বিষয় চিন্তা করি, গত মে মাস থেকে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে স্ট্র্যাটেজিক সিচুয়েশনে একটা ব্যাপক পরিবর্তন এসছে। একটা হচ্ছে যে পাকিস্তান একটা আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারতের অনেক উপরে তাদের অবস্থানকে নিশ্চিত করেছে, এবং বলা যায় দক্ষিণ এশিয়ার এখন সবথেকে শক্তিশালী মিলিটারিলি স্ট্র্যাটেজিক্যালি দেশ হচ্ছে পাকিস্তান। চীনের সহযোগিতায় হলেও তারা সেটা নিজেদেরকে অর্থনৈতিক লিমিটেশন সত্ত্বেও সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর একটা বিষয় হচ্ছে ইরানকে আক্রমণ করেছিল। আমরা মে মাসে দেখেছি ভারত পাকিস্তানকে আক্রমণ করে বিতাড়িত এবং পরাজিত হয়েছে। একই রকম দেখলাম ইসরায়েল যখন ইরানকে আক্রমণ করল। ইসরায়েলের ইতিহাসে এবারই চরমভাবে বিপর্যস্ত এবং পরাজিত হয়েছে। আমার কাছে এই প্রতিরক্ষা চুক্তিটা সেটারই প্রতিফলন কিনা বোঝার চেষ্টা করছি। কোনটা? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ভারতের, মানে এটা কিসের প্রতিফলন বলে মনে করেন? এই যে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াতে দুটা ইসলামিক দেশ, হ্যাঁ, যার মধ্যে একটা হচ্ছে পারমাণবিক শক্তি, দুইটা শক্তি পশ্চিমা সকল শক্তির প্রতিনিধিকে পরাজিত করছে। তারপরে কি তারা কেন আতঙ্কিত আছে এই জন্য? অবশ্যই আতঙ্কিত। পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের যতই সম্পর্ক মধুর বা হোয়াইট হাউসের লাঞ্চ এটাকে নিয়ে যতই আমরা সেলিব্রেট করি, আমি মনে করি এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। পশ্চিমা শক্তি বা ইসরায়েল ভারত কোনোভাবেই মেনে নেবে না মধ্যপ্রাচ্যে ইরান একটা শক্তিশালী দেশ হিসেবে দাঁড়াক, ইসরায়েলের থেকে শক্তিশালী, বা দক্ষিণ এশিয়াতেও ভারতের থেকে শক্তিশালী কোনো দেশ এখানে প্রতিষ্ঠিত থাকুক। আদতে ইরান এবং পাকিস্তান কি ক্রমশ শক্তিশালী হচ্ছে বলে মনে করেন? অলরেডি তারা প্রমাণ করেছে তাদেরকে এখনও শক্তিশালী না এমন প্রমাণ করা যায়নি। ইরানকেও যুদ্ধ বিরতি করতে অনুরোধ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে। পাকিস্তান ক্ষেত্রেও ভারতের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্রই তাদেরকে যুদ্ধবিরতিতে বাধ্য করছে। কিন্তু এখন যেটা আমরা খেয়াল করছি অত্যন্ত আতঙ্কের সাথে বা দুশ্চিন্তার সাথে, সেটা হচ্ছে পাকিস্তানকে দুই ফ্রন্ট থেকে এনগেজ করা হচ্ছে। একটা বিষয় এখানে বাংলাদেশকে নিয়ে আমি একটু পরে আলোচনা করতে চাই। পাকিস্তান আগে বলি, গত 16 বছরে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যে দুর্বলতার সৃষ্টি হয়েছে, মানে ভয়ঙ্কর যে ধ্বংস কার্যক্রম চালানো হয়েছে, সেটার দ্রুত প্রতিফলনের একটাই উপায়, সেটা হচ্ছে আঞ্চলিক একটা সহযোগিতা ফোরাম, মিলিটারি অ্যালায়েন্স ডেভেলপ করা।
সেটারই কার্যক্রম আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট এফেক্টিভলি করতে পারছে। ডক্টর ইউনূস চীনের সাথে যেরকম সুসম্পর্ক করে আমাদের সশস্ত্র বাহিনীকে সক্ষম করার চেষ্টা করছে, পাকিস্তান, টার্কি এদের সাথেও একটা দ্রুত সমন্বয়ের মাধ্যমে আমাদের ঘাটতিটা পূরণের চেষ্টা হচ্ছে। কিন্তু সামরিক শক্তি এমন একটা বিষয় যেটা আজকে যদি আমি একটা জেট এনসি অর্ডার দিই, এটা ডেলিভারি দিতে 2 থেকে 5 বছর লাগতে পারে। সেই ইন্টারিম পিরিয়ডটা, আজকে যদি আমি একটা ট্যাঙ্ক অর্ডার দিই, সেটা আসতে আমার 1 থেকে 1.5 বছর লাগবে। তো সেই টাইমটাও কিন্তু আমাদের জন্য মনে করি খুব ক্রিটিক্যাল। সেই সময়টার জন্যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যেরকম একটা চুক্তি হয়েছে, আমরা কিন্তু গত আগস্টের পর থেকেই বলে আসছি যে বাংলাদেশকে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যে যত দ্রুত সম্ভব চীন এবং পাকিস্তানের সাথে এবং তুরস্কের সাথে একটা সামরিক সমঝোতায় আসতে হবে। সেটা ভারতের জন্য একটা চিন্তার বিষয় হয়ে গেছে। ভারত গত 16 বছর ধরে বাংলাদেশকে যেভাবে অথর্ব এবং ইম্পর্টেন্ট, সোজা কথায় বলতে গেলে সামরিক দিক থেকে করে রাখছে, সেটাকে পরিবর্তন যাতে না হয় সেটার জন্য ভারত চেষ্টা করছে। এবং এটার মধ্যে পশ্চিমা শক্তিরও ইন্ধন আছে, যে তারা এই অঞ্চলে কোনো ইসলামিক শক্তি ডেভেলপ করুক, এটা তারা চায় না। বাংলাদেশও তার সশস্ত্র বাহিনীকে দেশ রক্ষার জন্য, আমি বলবো না যে আমরা কোনো অফেন্সিভ ফোর্স হিসেবে ডেভেলপ করব, আমাদের আভ্যন্তরীণ স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম এমন বাহিনী গড়ে তুলতে ভারত আমাদেরকে বাধা দিবে। কেননা ভারত পাকিস্তানকে ভেঙেছিল তাদের 7 সিস্টার্স বা 8টা যে প্রদেশ আছে এই চিকেন নেকের উত্তরে বা উত্তর পূর্বে, এটার সাথে অবাধ চলাচলের জন্য, বাংলাদেশকে যথেচ্ছা ব্যবহার করার জন্য, বাংলাদেশকে তাদের একটা ব্যবসা কেন্দ্রে পরিণত করার জন্য, এবং সেটার প্রতিফলন আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি গত 16 বছর। চরমভাবে বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজস্ব অস্তিত্ব সম্পূর্ণটা হারিয়ে ফেলেছিল, যার পরিণতিতে দেশের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিল ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আমি মনে করি এটাই তাকে দেশদ্রোহী হিসেবে মরণোত্তর হলেও শাস্তি দেওয়া উচিত, বিচার করা উচিত। আচ্ছা, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে কিন্তু কখনো এরকম হবে না, স্বামী স্ত্রী হবে না, বন্ধু হবে, ভালো বন্ধু হবে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, বাংলাদেশ টার্কি বা বাংলাদেশ চীন সম্পর্ক কখনো, যারা পাকিস্তানকে ভালোবাসে, টার্কিকে ভালোবাসে, চীনকে ভালোবাসে, তারা কখনো বলবে না যে বাংলাদেশ চীন বা টার্কি বা পাকিস্তানের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আমাদের বন্ধু ভাবাপন্ন হইতে হবে এবং একে অন্যের বিপদে সাহায্যকারী হিসেবে আমরা থাকব, এবং এটাই সবাই আশা করবে। আচ্ছা, এখন যেটা আমি বিপদটা বলছি, এই পরিস্থিতিতে পাকিস্তান যেরকম বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়ে গেছে বেশ কিছু সেন্সিটিভ ভিজিটের পরিপ্রেক্ষিতে। প্রথম আগস্ট মাসে আসলো উপপ্রধানমন্ত্রী বা ফরেন মিনিস্টার, তারপরে আসলো জয়েন্ট চিফ অফ স্টাফ, শেষে আসলো নভেম্বরে নৌবাহিনী প্রধান। সেই সাথে 53 বছরের প্রথম নৌবাহিনীর একটা জাহাজ শুভেচ্ছা সফরে আসলো পাকিস্তান নেভির। তা সেটা আমি মনে করি যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় একটা বিরাট একটা ব্যাপক একটা সিগন্যাল, যেটা ভারত কোনোভাবেই সহজে নিতে পারছে না। শুভেচ্ছা সফর যদিও দুই দেশের মধ্যে, দুইটা বন্ধুপ্রতিম নেভির মধ্যে একটা স্বাভাবিক বিষয়, কিন্তু সেটাকে ভারত ব্যাপকভাবে অপপ্রচার করছে,
যে ট্রেনিং হচ্ছে, একসাথে তারা কাজ করছে, বাংলাদেশে আইএসআই ঢুকছে। আইএসআই ঢুকতে তো নৌবাহিনী জাহাজে করে আসতে হবে না, প্রশিক্ষণ দেওয়ার টিমও তো নৌবাহিনী জাহাজে করে আসবে না, তারা প্লেনে চড়ে আসবে এবং প্রতিদিন আসতে পারবে। ঘোষণা দিয়ে তারা জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ায় আইএসআই প্রতিনিধি বাংলাদেশে ঢোকানোর প্রয়োজন নাই। সুতরাং এগুলো যে অপপ্রচার ভারতের, এটা মানুষ আশা করি বুঝতে পারছে। এখন যেটা আমাদের জন্য বিপদ, সেটা হচ্ছে যে পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। আমরা একটা খেয়াল করলাম যে ইরানের উপরে একটা হুমকি, চরম হুমকি ইসরায়েল অলরেডি ঘোষণা দিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই তাদের রিজিম চেঞ্জের একটা পদক্ষেপ গ্রহণ করা হবে, যেটাতে সর্বোচ্চ নেতা, বাহিনী প্রধানদের আক্রমণ করা হবে, দেশের রিজিম চেঞ্জ হবে। এটা যেমন একটা বিষয়। পাকিস্তানেরও দুই প্রতিবেশী, ভারত তার সীমান্তে সশস্ত্র বাহিনীকে মোবিলাইজ করছে, এক্সারসাইজ করছে, মহড়া শুরু করছে। আফগানিস্তানের সাথেও পাকিস্তানের সম্পর্কটা প্রতিদিন আমরা দেখছি অবনতি হচ্ছে। দিল্লিতে লাল কেল্লার 300 মিটারের মধ্যে একটা গাড়ি, ধারণা করা হচ্ছে গাড়ি বোমা বাস্ট হয়েছে, যার কারণে আরও 7-8টা গাড়ি ধ্বংস হয়েছে, সেই সাথে 8 থেকে 10 জন নিহত, 30 জনের মতো আহত হয়েছে। ঠিক তার 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের একটি আদালতের সামনে একটা গাড়ি বোমা, পুলিশ ভ্যান পথ আটকে দেওয়ার কারণে তারা স্পটে বিস্ফোরণ ঘটায়। নাহলে এটা কিন্তু আদালত প্রাঙ্গণের ভিতরে ঢুকে বিস্ফোরণটা ঘটানোর কথা ইসলামাবাদে। এটা আমি মনে করি। এবং এটার সাথে তার আগের দিন ওয়াজিরিস্তানে একটা ক্যাডেট কলেজের গেটে একই ধরনের একটা সুইসাইড বম্বার ঢোকার চেষ্টা করে এবং একটা বাহিনীও সেটার সাথে ঢোকার চেষ্টা করে, যাদেরকে প্রতিহত করা হয়। এই জিনিসগুলো কিন্তু এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান যে রেকর্ডগুলা প্রকাশ করেছে, যে তারা কল মনিটর করেছে, সুইসাইড বম্বারের গাড়ির থেকে ফোন যেটা লাস্ট কল ট্রান্সমিট হয়েছে সেটা আফগানিস্তানের সাথে। যারা ক্যাডেট কলেজে আক্রমণ করতে এসেছিল তাদের সাথেও আফগান গেরিলাদের বা সন্ত্রাসীদের সম্পৃক্ততা তারা পেয়েছে। তার পরিপ্রেক্ষিতেই তারা ধারণা করছে যে আফগানিস্তানের এই গ্রুপটাকে ভারত বা পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করেছে। অপরপক্ষে যেটা আমরা দেখি, ভারতের কোনো ইলেকশন, যখনই কোনো বড় ইলেকশনের কোনো প্রতীক্ষায় থাকে ভারত, তখনই এই ধরনের বোমাবাজি বিভিন্ন জায়গায় ঘটে। সেটা নরেন্দ্র মোদীর দ্বিতীয় ইলেকশন এবং তৃতীয় ইলেকশন, দুইটাতেই আমরা পুলওয়ামার এবং আগে যেটা পাকিস্তানের সাথে যে কনফ্লিক্টটা হলো, এই কনফ্লিক্টের সাথে রিলেটেড, এবং এটার সাথে সবসময় একটা ধর্মীয় উগ্রবাদীর তারা দেখানোর চেষ্টা করে। এই গাড়িটার মালিক বলা হচ্ছে একজন ডাক্তার, যে গাড়িটা দিল্লিতে বাস্ট হয়েছে। প্রথম কিন্তু জনগণ নিশ্চিত ধারণা করেছিল যে গাড়ির গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, এবং সেই গ্যাস সিলিন্ডার বাস্ট করার কারণে আশেপাশের গাড়িরও, গ্যাসের গাড়িগুলোরও বাস্ট হয়েছে। এখন গ্যাসও কিন্তু এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, এলপিজি বলি, পেট্রোলিয়াম প্রোডাক্ট। সাথে সাথে এটাকে গোপন করে বা এটাকে প্রচার করতে না দিয়ে ভারতীয় মিডিয়া এটাকে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে বলে প্রচার করছে।
কিন্তু তারা প্রমাণ করতে পারে নাই যে এখানে RDX বা অন্য কোনো এক্সপ্লোসিভ ছিল। এটাই কিন্তু একটা ধারণা যে এই অ্যাক্সিডেন্টটাকে তারা বিহারের ইলেকশন বা ভারতের পরবর্তী জাতীয় ইলেকশনের ব্যবহার করার জন্য এই মুসলিম কার্ড হিসেবে, অ্যান্টি মুসলিম কার্ড হিসেবে ব্যবহার করতে চেষ্টা করছে। এটাকে পুঁজি করে পাকিস্তানের সীমান্তে যে মহড়াটা দিচ্ছে, ভারতকে আমার ধারণা যুক্তরাষ্ট্র একটা চ্যালেঞ্জ দিয়েছে। আমরা কয়দিন আগে শুনতে পেলাম যে কোয়াডে ভারত থেকে বহিষ্কার করার একটা চিন্তা ভাবনা চলছে। ভারতকে বাদ দিয়ে ফিলিপাইনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। যেহেতু ভারত প্রকৃতপক্ষে গত দিনগুলোতে তাদের সামরিক এবং স্ট্র্যাটেজিক অবস্থান বা রিজিওনাল পাওয়ার হিসেবে নিজেদেরকে খুব একটা প্রমাণ করতে পারে নাই বা ব্যর্থ হয়েছে। ভারতের সাথে তার কোনো প্রতিবেশীরই সুসম্পর্ক নাই। এই কারণে আমার ধারণা ভারতকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে তোমাকে তোমার অবস্থান ধরে রাখতে হলে পাকিস্তানকে পরাজিত করতে হবে। এবং এটা ইসরায়েলেরও স্বার্থ, আমেরিকারও স্বার্থ বা পশ্চিমা শক্তির স্বার্থ। একইভাবে ইসরায়েলকেও চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে তোমাকে যুদ্ধবিরতি করতে বাধ্য করা হয়েছে, তোমার কথাই ইরানকে বাধ্য করা হয়েছে। সুতরাং ইসরায়েলের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে ইরানকে তোমাকে ধ্বংস করতে হবে, নাহলে তুমিও কিন্তু মধ্যপ্রাচ্যে শক্তিশালী দেশ হিসেবে আর অবস্থান করতে পারবা না। এই চক্রান্তের মধ্যেই ভারতের সাথে আমি মনে করি নিরাপত্তা চুক্তি, এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান এবং ইরানকে এই বৃহৎ সামরিক শক্তি হওয়ার সম্ভাবনা থেকে দূরে সরাই দেওয়া। দেশ হিসেবে হয়তো নিশ্চিহ্ন করা যাবে না, বা ইরাকের মতো দুর্বল করা হয় কিনা সেটা আমার সন্দেহ। আমার ধারণা ইরানের মধ্যে যুদ্ধের মাধ্যমে ইরাককে দুর্বল করেছে নিঃসন্দেহে, বা পরবর্তীতে ইরাক পুরোপুরি দুর্বল না হওয়ার কারণে কুয়েত আক্রমণ করেই ইরাককে ধরাশায়ী করা হয়। আমি মনে করি পাকিস্তানকেও ধরাশায়ী করতে পারবে না, ইরানকেও পারবে না। এই চক্রান্ত ব্যর্থ হবে। তো সুতরাং আমাদের আগামী দিনগুলোতে শুধু দক্ষিণ এশিয়া না, মধ্যপ্রাচ্যেও কি ঘটছে রাজনৈতিক এবং সামরিক বিষয়ে, সে ব্যাপারে নজরদারি রাখতে হবে। এবং দুইটা ঘটনাই বাংলাদেশকে অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ে এফেক্ট করবে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য যদি অস্থিতিশীল হয়, তেলের মূল্য বৃদ্ধি হবে, যেটা আমাদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলবে। আর দক্ষিণ এশিয়া যদি পাকিস্তান আক্রান্ত হয়, তাহলেও আমি মনে করি আমরা বিপদের মধ্যে পড়ব। ভারত তখন সাহস পাবে, তারা যে হুমকিটা দিচ্ছে, আমাদের চিকেন নেকটাকে তারা আরও ওয়াইড করবে, বা ইয়ের থেকে তারা রংপুর দিনাজপুরের ভিতর দিয়ে সরাসরি মেঘালয়ের সাথে রাস্তা, যেটা হাসিনা অলরেডি অনুমোদন দিয়েছিল হিলির থেকে, এই রাস্তাটা তারা কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতে পারে। যদিও একটা বড় নদী পার হওয়ার ব্যাপার রয়েছে। পাকিস্তানকে নিষ্ক্রিয় করে বা নিষ্ক্রিয় করার পর্যায়ে পাকিস্তানকে বিরত রাখবে বাংলাদেশকে সাহায্য করা থেকে, চীনকেও ব্যস্ত রাখবে পাকিস্তানের দিকে। সেই সুযোগে তারা বাংলাদেশে কিছু একটা অপকর্ম করে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।